আর্জেন্টিনাকে আমরা দেখছি যে মোস্ট অফ দ্য টাইম 4-4-2, এছাড়া তার হাতে আর কোনো অপশনই নাই। চাইলেও 4-3-3 খেলাইতে পারে না। মানে এই যে মানে 4-4-2 খেলে ইংল্যান্ড দল পেস খুব ভালো। আমি যদি তার উইং দেখি, হয় বুকায়ো সাকা, নাহলে ননি মাদুয়েকে, এই পাশে অ্যান্টনি গর্ডন তো এখন খুব ভালো, দারুণ করছে। হ্যাঁ, অ্যান্টনি গর্ডন, সাকা দুর্দান্ত করেছে, ডেকল্যান রাইস থাকবে মিডফিল্ডে, এন্ডারসন ভালো ফর্মে আছে, জুড বেলিংহাম 6টা গোল করেছে। সামনে আরেকটা দুর্দান্ত নাম্বার 9, তার নাম হচ্ছে হ্যারি কেইন, একটা ম্যাচে 2টা গোল করেছিলেন, কার বিপক্ষে যদি, এটা হচ্ছে ডিআর কঙ্গোর এগেইনস্টে। সেকেন্ড গোলটাতেই ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা গোল, মানে নলুক শটে গোল করা, তিনি জানতেন কোথায় মারতে হবে। তো এরকম একটা দলের বিপক্ষে 4-4-2, মানে যেই দল মানে ফ্ল্যাঙ্কেও অ্যাটাক জানে, মানে মিড লাইন বরাবর অ্যাটাক জানে, সেই দলকে কেমনে আটকাবে আর্জেন্টিনা? না, আপনি আমাকে যেভাবে আসলে প্লেয়ার টু প্লেয়ার মানে যেভাবে আসলে অ্যানালাইজ করে আমাকে ভয় দেখাচ্ছেন, আমি আসলে ওই ভয়টা তেমন একটা পাচ্ছি না। কারণ হলো আমি কাসাবের সাথে একটা জায়গায় খুবই এগ্রি, যেটা হলো আর্জেন্টিনা আসলে অপোনেন্টকে বেশ ভালোভাবে রিড করতে পারে, রিড করে ম্যাচটাকে আসলে তারা ওইভাবে অর্গানাইজ করার চেষ্টা করে। সবাই হয়তো ধরছে যে লাস্ট 3টা ম্যাচ আর্জেন্টিনা তেমন ভালো ফুটবল খেলেনি, স্ট্রাগল করছে পারফরমেন্সে, ইজিপ্টের সাথে 2 গোল খেয়ে 3 গোল দিয়ে ম্যাচ বের করে নিয়ে আসছে। লাস্ট ম্যাচটাও আমার কাছে মনে হচ্ছে যে তারা তাদের নাম অনুযায়ী পারফর্ম করতে পারেনি। তো আমি আসলে ওই দিকটাতে তেমন একটা কনসার্ন না। কনসার্ন হলো যে আর্জেন্টিনার যদি আপনি দেখেন লাস্ট একটা জায়গায় আমি তাদের বেশি কনসার্ন, সেটা হলো তারা যে গোলগুলি খাচ্ছে। হ্যাঁ, তারা লাস্ট 3টা ম্যাচে 5টা গোল কনসিড করছে। এক্স্যাক্টলি, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো গোলগুলি খাওয়ার যে সিস্টেমটা সেটা অলমোস্ট সিমিলার। হ্যাঁ, আপনি যদি দেখেন ইজিপ্টের সাথে তারা যে কাউন্টার অ্যাটাকে গোলগুলি খেয়েছে, আপনি যদি স্পেনের ম্যাচ আর একটু ব্যাক করি, সো আপনি হাইল্যান্ড ডিফেন্ডিং তখন করতে পারবেন, পিছনে স্পেস তখন দিতে পারবেন যখন আপনার ওই স্পিডের প্লেয়ার থাকবে, ওই পেজের প্লেয়ার থাকবে, যে আপনার পিছনে একটা বল গেলে ওইটা খুব কুইক রিকভারি হবে, যেটা আসলে আর্জেন্টিনা 2 সেন্টার ব্যাক পায় না, রোমেরো এবং লিয়াসান্দ্রো মার্টিনেজ। এট দ্য সেম টাইম তালিয়াফিকো এবং মলিনা তো আসলে তাদের ওই পেজ নাই। হ্যাঁ, সো সেই জায়গাটা আমি মনে করি যে ডেফিনেটলি স্কুলনি একটা বড় ক্লাস প্লেয়ারদেরকে করিয়ে আসবে এই ম্যাচে, বিকজ আমরা জানি যেটা ইংল্যান্ড যেভাবে গোল করে, ইংল্যান্ড কিন্তু ওই যে বিহাইন্ড দ্য রান জুড বেলিংহাম, তার যদি লাস্ট 4টা গোল দেখেন, তার 3টা গোলই সে বিহাইন্ড দ্য রান করে, মানে যেটাকে আমরা বলি চোরা রান নিয়েছে, রাইট। সো এই স্পেসগুলিতে কিন্তু সে ডেফিনেটলি রান করবে। সো আমার মনে হয় যে এই ম্যাচে ডেফিনেটলি আর্জেন্টিনা হাইল্যান্ড ডিফেন্ডিং খেলবে না, আর খেললেও তাদের সিকিউরিটি হিসাবে হয়তো এমন একটা কিছু করতে হবে যেটা আসলে কাউন্টার অ্যাটাকটা থামাতে পারে। এখন যদি আসি যে মিডফিল্ড নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে এই আর্জেন্টিনার আসলে এর বাইরে তেমন কোনো অপশন নেই। আর্জেন্টিনা আসলে যে প্লেইং স্টাইলটা পছন্দ করে সেটা হলো তারা ভিতর থেকে পেনিট্রেট করার চেষ্টা করে, তারা ফ্ল্যাঙ্ক এরিয়াগুলি তেমন একটা ইউজ করে না, সেটাও ইউজ করলেও তাদের ফুল ব্যাকদের জন্য। এখানে আমার আসলে বড় প্রশ্নটা থাকে, যেহেতু যদি সে ফ্ল্যাঙ্ক এরিয়াতে ফুল ব্যাক দিয়ে আক্রমণ করে, না হুয়েল মরিনা একবার উপরে যায়, অ্যাকুরেসিও কমে গেছে, ক্রসও ভালো হয় না, উপরে গেলে নামতেই পারে না, একদম ওইখানেই পড়ে থাকে, মানে 300 দিন লাগবে মানে নামতে। এই পাশ দিয়ে ব্যাপারটা এরকমই না, এখানে বসে থাকে, অনেক টাইম লাগে। বাম দিক থেকে যেহেতু নিকোলাস তালিয়াফিকোর বয়স হয়েছে, মোর অ্যাটাকিং, কিছু ডিসাইসিভ জিনিস সে দেয় ভিতরে, কিন্তু তালিয়াফিকো যেটা কিছুটা ইম্প্যাক্ট রাখে, মানে হচ্ছে হয় মার্কো করে, কিন্তু না লাস্ট ম্যাচ যখন পেনাল্টিটা নিয়েছে অথবা 2টা ভালো বল দিয়েছিল, একটা আলভারেজকে দিয়েছিল, আলভারেজ অথবা সরাসরি মেরে দিয়েছে, বাট ওর কিছু ইম্প্যাক্ট আছে, মলিনার তো ইম্প্যাক্টই নেই। আচ্ছা, মলিনার ফ্ল্যাঙ্কে মানে মলিনার রাইট পাশ ধরে কে খেলে একটু নিচের দিকে, আরো বাজে অবস্থা, নাম্বার 7 রদ্রিগো দি পল। সম্ভবত এই আর্জেন্টিনা দলের সবচেয়ে উইক লিঙ্ক এখন রদ্রিগো দি পল। এই দিক থেকে যখন আক্রমণগুলো আসবে, মানে আমার মনে হয় এই পাশে অপারেট করবে কি, গর্ডন অপারেট করবে। এক্স্যাক্টলি, গর্ডনের ড্রিবলিং 10টা ড্রিবলিং করেছে লাস্ট ম্যাচে, 6টা অ্যাকুরেট ড্রিবলিং। ইভেন্চুয়ালি গর্ডনের থেকে যদি আপনি ওরেলির কথা বলেন, ওরেলিস মোর নিকো রাইলির কথা যদি নিকো রাইলি তো ওর বেসিক্যালি লেফট ব্যাক থাকে সামনের দিকে, নিকো রাইলি বা নেক্সট ম্যাচে হয়তো এই ম্যাচে হয়তো রাইট ব্যাকে কনসাকে স্টার্ট করবে, আমি যেভাবে কনসাই থাকবে আমার ধারণা, বিকজ জেমস ওই অবস্থায় ফিট না, জেমস নাই, কনসাই খেলবে, কনসাই ভালো হয়তো আপনার সাবস্টিটিউট হিসেবে রাখবে। সো আর্জেন্টিনা মেইন ফ্যাক্ট হলো আর্জেন্টিনা আসলে যেভাবে খেলতে চায় ওই খেলাটা অপোনেন্ট এখন বুঝে গিয়েছে। হ্যাঁ, বুঝে যাওয়ার কারণে মানে তার জিওগ্রাফি মুখস্থ, যে তারা ভিতর থেকে অপারেট করবে এবং তাদের ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে গেলেও যে ক্রসগুলি আসবে সেগুলি আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের জন্য খুব সুবিধা হবে যদি এরিয়ালি আসে, কারণ স্টোনস এবং গেই দুইজনে অনেক লম্বা, এরিয়ালি ওদের চেয়ে 1.5 ইঞ্চি করে লম্বা হবে, সো ওইটা পাওয়ার সুযোগ নাই। বাট ইংল্যান্ডের কিন্তু দুর্বলতার জায়গা আছে, আপনি যদি দেখেন ইংল্যান্ডের কিন্তু আপনি ভিতর থেকে কিন্তু ইংল্যান্ডকে আপনি চ্যানেলগুলি কিন্তু তৈরি করতে পারবেন, ওই যে পিছনে যে স্পেসগুলি, হ্যাঁ, যেটা ওই রানটাই তো আর্জেন্টিনার খুব কমই নেয় না, ওই ধরনের প্লেয়ার আছে তো। আপনি মেসির কথাই যদি বলেন, মেসি যেটা করে, মেসি যদি আপনি এগেইনস্ট ইজিপ্টের কথা, যে ম্যাচটা যে প্রথম গোলটা করলো, না ইজিপ্ট না, পরের ম্যাচ যেটাতে সে প্রথম গোলটা করলো
পকেট থেকে কেপ ভার্দের সাথে যখন কোনো চ্যানেল পাচ্ছিল না সে তখন থার্ড ম্যান রান করে কিন্তু ওই স্পেস নিয়ে গোল করেছে। সো এই ধরনের সিচুয়েশন কিন্তু এই ম্যাচে তৈরি হবে, বাট ইংল্যান্ডের যে খুব ভালো অবস্থা আছে তা কিন্তু না। ইংল্যান্ডও তো হারতে আসছে, বাট ইংল্যান্ডের কিন্তু কিছু ইনজুরি কনসার্ন আছে, তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশনও কিন্তু ভুল আছে। আপনি বলছেন যে ডেকল্যান রাইস এবং অ্যান্ডারসন যে পিভট মিডফিল্ডার হিসেবে খেলে, তাদের সাথে কিন্তু আসলে জুড বেলিংহাম অতটা কিন্তু মিডফিল্ডে কিন্তু কানেক্টেড কম থাকে, ও কানেক্টেড থাকে বেশি অ্যাটাকিং এ। হ্যাঁ, সো ওইখানটা যদি ওভারলোড করে মিডফিল্ডটাকে যদি কন্ট্রোল করে ফেলতে, বিকজ 4 জন মিডফিল্ড কিন্তু আপনি স্টার্ট করবেন, এখানে যে প্রবলেমটা মানে এই 4 জন মিডফিল্ডারের প্রবলেমটাই তো তৈরি হয় যে এখন স্ক্যালোনির হাতে সেকেন্ড অপশন নাই, সে মোর ডিফেন্সিভ পারাদেসকে খেলায়, পারাদেসকে বেসিক্যালি সে ডিফেন্ডার হিসেবে খেলানোর চেষ্টা করে। পারাদেস তো অত বেশি ক্রিয়েটিভ না, বল বাইর করতে পারে না। যেমন আমরা যদি সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো দেখি যে হাই আপ মিরর শেপ, যেটা মানে হাই আপ মিরর শ্যাডো মার্কিং যেভাবে করেছে প্লেয়ার টু প্লেয়ার, বারে বার নিচ থেকে বলটা লম্বা করে বাড়াইতে হয়েছে, হয় মার্টিনেজ বাড়াইছে, এটা এমিলিয়ানো বাড়াইছে কিংবা লিসান্ড্রো বাড়াইছে একদম সামনে মেসি অথবা আলভারেজকে টার্গেট করে, কারণ হচ্ছে ওই মিরর মার্কিং এর কারণে ও স্পেস পাচ্ছিল না, পারাদেস সেখান থেকে বাইর করতে পারে নাই কিন্তু। আর 3 মিডফিল্ডার সবাই বল প্লেয়ার, ডিপলের পারফরম্যান্স খুবই খারাপ, আছে বেঁচে এনজো আর ম্যাকঅ্যালিস্টার। আমার মনে হয় এই ম্যাচে ডিপলকে স্টার্ট নাও করে দেবে, প্রবাবলি যতটুকু দেখছি আর কি সিমিওনিকে দিয়ে স্টার্ট করানোর একটা পসিবিলিটি রয়েছে। সিমিওনিকে দিয়ে স্টার্ট করলে অ্যাটলিস্ট মলিনার উপরে কিছুটা প্রেসার কমে, যদি বলে দেয় মলিনাকে যে ভাই তুই হাফওয়ে লাইন ক্রসই করবি না, নিচেই থাক, নো নিড টু ওভারল্যাপ। হ্যাঁ, ওভারল্যাপ দরকার নেই, সিমিওনি ওখানে কভার উপরে নিচে কভার করে দিবে ফ্ল্যাঙ্কের, প্রবাবলি আমি যতটুকু দেখছি আর কি। আচ্ছা, সিমিওনের কথাটা বলছে এমিলি, এখানে আরেকটা ভালো অপশন আছে, ওর নাম হচ্ছে ভ্যালেন্টিন বার্কো, নাম্বার 8। প্রস্তুতি ম্যাচ যদি আমরা দেখি,